বাচ্য পড়তে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে একটা বাক্যের মধ্যে কি কি উপাদান থাকে। কারণ একটা বাক্যকে বলার যে প্রকাশভঙ্গি সেটাই কিন্তু বাচ্য। তাহলে কি কি উপাদান থাকে বাক্যে সেটা আগে আমরা জেনে নেব। একটা বাক্যে কি কি থাকে? বাক্যের মধ্যে 3টি উপাদান থাকে। এক হলো হ্যাঁ, কিছু বলছো? এক হলো কর্তা, আরেকটা হলো কর্ম, আর আছে ক্রিয়া। ক্লাস 11 যারা আছো তারা থাকো, ক্লাস 11 যারা আসলে তাদেরকে ডেকে নিয়ে আসো। কর্তা, কর্ম আর ক্রিয়া, বাক্যের মধ্যে এই 3টি উপাদান থাকে। ঠিক আছে, এই যে 3টি উপাদান আছে এদের বলার যে স্টাইল বা বলার যে ভঙ্গি সেটা এদিক ওদিক হয়ে গেলে কি হয়, বাচ্য বিভিন্ন রকম হয়। এবার ধরো একটা বাক্য আমি লিখছি, কি নাম লিখবো? রাহুল লিখি। রাহুল শাহরুখ খানের নাম হয় সব সিনেমাতে, বেশিরভাগ সিনেমাতে রাহুল আর রাজ। তো আমি লিখলাম রাহুল। ঠিক আছে, রাহুল বাঘ, আর কি করেছিল, বাঘ মেরেছিল। বাঘ মারা আইনত অপরাধ, এটা শুধু একটা বাক্য। ঠিক আছে, এটা সত্যি কি ঘটনা নয়। তোমরা আবার বাঘ মারতে যেও না, এটা জাস্ট একটা কল্পনা করো বাক্য। আমরা বাচ্চা বোঝার জন্য এই বাক্যটা লিখলাম। রাহুল বাঘ মেরেছিল। এখানে রাহুল, রাহুল হলো কর্তা। ঠিক আছে, আর এই যে বাঘ, এই বাঘটা হলো গিয়ে কর্ম, আর ক্রিয়াটা কি, মেরেছিল। ঠিক আছে, তাহলে একটা বাক্যের মধ্যে যে কোনো বাক্যে যেমন লিখতে পারি মীরা মীরা ভাত খায়। ঠিক আছে, এখানে কি আছে, মীরা, মীরা হলো কর্তা, ভাত হলো কর্ম, আর খায় এটা হলো ক্রিয়া। ঠিক আছে, মানে কর্তা যে কাজটা করে সেটাই হলো কর্ম। এখানে কর্তা কি করছে, মেরেছে। কি মেরেছে, বাঘ মেরেছে, তাই বাঘটা হলো কর্ম। আর মীরা খাচ্ছে, কি খাচ্ছে, ভাত খাচ্ছে, তাহলে এই ভাতটা হলো কর্ম। আর যে মেরেছিল, খায় বা খাচ্ছেও লিখতে পারতাম, খেয়েছিলও লিখতে পারতাম, এগুলো হলো ক্রিয়া। যেমন ঘুমানো, দৌড়ানো, যে কোনো কাজ করা, যে কোনো কাজ করতে গেলে সেটাকে আমরা বলি ক্রিয়া। স্কুলে যাওয়া, যাওয়াটা একটা ক্রিয়া, সবকিছুই হলো ক্রিয়া। তো এখানে আমরা দেখছি কর্তা আগে আছে, কর্ম মাঝখানে আছে, আর সবচেয়ে শেষে আছে ক্রিয়া। এবার অনেকে এভাবে বলবে রাহুল বাঘ মেরেছিল। হ্যাঁ, এবার কেউ কেউ আবার অন্য স্টাইলেও বলতে পারে। কিছু বলবে? কেউ কেউ আবার অন্য স্টাইলেও বলতে পারে যে রাহুলের দ্বারা রাহুলের দ্বারা রাহুলের দ্বারা বাঘ
মারা হয়েছিল। ঠিক আছে, রাহুলের দ্বারা বাঘ মারা হয়েছিল, এভাবেও এই স্টাইলেও বলা যায়। এখানেও কিন্তু কর্তা আছে, কর্ম আছে, ক্রিয়া আছে, কিন্তু আমরা কি করলাম, একটু বলার ধরনটাকে বদলে দিলাম। দুটো বাক্যই এক, রাহুল বাঘ মেরেছিল, এটাও যেমন যা অর্থ, রাহুলের দ্বারা বাঘ মারা হয়েছিল, এটাও কিন্তু একই অর্থ। কিন্তু এখানে আমরা কি করছি, বাঘটাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি। এই বাক্যটার মধ্যে আমরা বাঘ এই শব্দটাকে ইম্পর্টেন্স দিচ্ছি, কর্মটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। আর আগে যে বাক্যটা লিখেছিলাম রাহুল বাঘ মেরেছিল, সেখানে কিন্তু আমরা কর্তাকে বেশি ইম্পর্টেন্স দিয়েছি, অর্থাৎ রাহুলকে বেশি গুরুত্ব দিয়েছি ওই বাক্যটাতে। তাহলে এই যে কথা বলার সময় আমরা কখনো কখনো কর্তাকে বেশি গুরুত্ব দিই, কখনো কর্মটাকে বেশি গুরুত্ব দিই, আবার কখনো কর্তা উচ্চ থেকে ক্রিয়াকে বেশি গুরুত্ব দিই। ঠিক আছে, এই বিভিন্ন ধরনের যে কথা বলার যে স্টাইল বা প্রকাশভঙ্গি, বাচনভঙ্গি, এটাকেই বলা হয় বাচ্য। বোঝা গেল বাচ্য কি? এবার আসছে বাচ্য কয় প্রকার। বাচ্য মূলত 6 প্রকার। বাচ্য মূলত 6 প্রকার। আরে সরি, 4 প্রকার, ভুল লিখেছি, 4 প্রকার। বাচ্য, সমাস পড়াতে পড়াতে বাচ্চাকেও 6 প্রকার করে দিয়েছি। বাচ্য মূলত 4 প্রকার। ঠিক আছে, কয় প্রকারের বাচ্য হয়? 4 প্রকারের বাচ্য। প্রথমে কি আছে, একে আমরা কি পড়ব, কর্তৃ বাচ্য। কর্তৃ বাচ্য। দুয়ে আছে কর্ম বাচ্য। দুয়ে আছে কর্মবাচ্য। আর কি আছে? তিনে আছে ভাববাচ্য। তিনে হলো ভাববাচ্য। 4 হলো কর্তৃকর্মবাচ্য। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 4 প্রকারের বাচ্য দেখতে পাচ্ছি। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্তৃকর্মবাচ্য। এর মধ্যে এই তিনটে হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই প্রথম তিনটে, এগুলো হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই কর্তৃ থেকে কর্মবাচ্যে রূপান্তর, কর্ম থেকে কর্তৃবাচ্যে রূপান্তর, বা কর্মবাচ্য থেকে ভাববাচ্যে বা ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে, এগুলোই কিন্তু আমাদেরকে বেশি পরীক্ষায় আসবে। আমাদের পরীক্ষায় এগুলোই বেশি আসবে। কর্তৃকর্মবাচ্য খুব একটা আসে না পরীক্ষায়। এই তিনটে রূপান্তর, একটা থেকে আরেকটা রূপান্তর, এগুলো বেশি আসে। সিবিএসসি বোর্ডে তো অপশনই দিয়ে দেবে, শুধু ঠিকঠাকে
ঠিক করে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা আজকে করব কি, কর্তৃবাচ্য দিয়ে। সরি, কর্তৃবাচ্য অর্থাৎ যে বাক্যে কর্তা প্রাধান্য পায়, যে বাক্যে কর্তা প্রধান হয়, মানে কর্তা কাজটা করছে সেটা বোঝানো হয়, কর্তা হলো গুরুত্বপূর্ণ এই বাক্যটার মধ্যে, তাহলে সেটাকেই বলে কর্তৃবাচ্য। লিখে দিচ্ছি, যে বাক্যে কর্তা প্রাধান্য পায়, প্রাধান্য পায় মানে সেই প্রধান, বাক্যটার মধ্যে সেই হলো প্রধান, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কর্তা প্রাধান্য পায় অর্থাৎ কর্তা নিজে কাজ সম্পাদন করে, কর্তা নিজে কাজ সম্পাদন করে, নিজে কাজটা করে। তাকে বলে কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য, এটা যেমন আগে উদাহরণটা দিয়েছিলাম যে রাহুল বাঘ মেরেছিল, সেটাও কিন্তু হয়। আর কি হয়, আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি ব্যাকরণ আমি ব্যাকরণ পড়ছি, আমি ব্যাকরণ পড়ছি, এখানে এই আমি এই শব্দটা হলো কর্তা, তাহলে এখানে কি হচ্ছে, আমি বেশি প্রধান গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স পাচ্ছে। ঠিক আছে, কি লিখেছি, যে বাক্যে কর্তা প্রাধান্য পায়, অর্থাৎ এখানে আমি প্রাধান্য পেয়েছে, আমি ব্যাকরণ পড়ছি, কর্ম হলো ব্যাকরণ, কিন্তু কর্মের থেকে বেশি ইম্পর্টেন্ট এখানে আমি। ঠিক আছে, বা আর কি লিখতে পারি, তোমরা কিছু একটা বলো, তোমরা নিজেরা একটা উদাহরণ বলো নিজের মাথার থেকে, যদি কিছু আসে বলবে কেউ, কর্তৃবাচ্যের একটা উদাহরণ এই সংজ্ঞাটা মেনে, কারো মাথায় কিছু আসছে, বলো না, যা মনে আসছে বলো একটা। আচ্ছা, বুঝতে পারছো কি কর্তৃবাচ্য কি, বুঝতে পেরেছো কি, বুঝলে হাত তোলো। আমি পড়াশোনা করছি। হ্যাঁ, আমি পড়াশোনা করছি, এটাও হয়, আমি পড়াশোনা করছি, বা আমির জায়গায় তুমি তোমার নিজের নামটাও দিতে পারো। ঠিক আছে, আমি পড়াশোনা করছি।
বা তোমার কোনো বন্ধুর নাম দিতে পারো, বান্ধবীর নাম দিতে পারো, সে পড়াশোনা করছে, এটাও হবে, সবকিছুই হবে একই। তাহলে তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে এইভাবে যখন বাক্যটা বলা হবে, যেখানে আমরা কর্তাকে বেশি ইম্পর্টেন্স দেব, সেটা হলো কর্তৃবাচ্য। ঠিক আছে, মুছে ফেলি বোর্ডের লেখা যদি হয়ে থাকে। ওকে, এবার আমরা পড়ব কর্মবাচ্য। কর্মবাচ্যে কি দেখতে পাবো, যে বাক্যে কর্ম প্রাধান্য পায়। ঠিক আছে, ক্রিয়া কর্মের অনুসারী হয়। যে বাক্যে, সংজ্ঞাটা লিখে দিচ্ছি, তারপরে আমি উদাহরণ দিয়ে ভালো করে বোঝাবো। যে বাক্যে কর্ম প্রাধান্য পায়, অর্থাৎ ক্রিয়া কর্মের অনুসারী হয়, তাকে কর্মবাচ্য বলা হয়। সেই বাচন ভঙ্গিকে কর্মবাচ্য বলা হয় বলবে। আমি আর ওটা লিখলাম না, সেই বাচন ভঙ্গিকে তাকে কর্মবাচ্য বলা হয়। হুম, তাহলে যে বাক্যে কর্ম প্রাধান্য পায়, অর্থাৎ কর্মটা প্রধান, এবং ক্রিয়া যে পরে যে কাজটা থাকে সেটা কিন্তু, যেমন রাহুল বাঘ মেরেছিল, এখানে ক্রিয়া ছিল মেরেছিল, যেহেতু রাহুল প্রধান এখানে, তাই রাহুল মেরেছিল, সেই অনুযায়ী ক্রিয়াটা হয়েছিল। কিন্তু কর্মবাচ্যে কি দেখবো, রাহুল দ্বারা একটা বাঘ মারা হয়েছিল। তো এখানে কি হচ্ছে, কর্মটা প্রধান হচ্ছে, যে বাঘ এটা প্রধান হচ্ছে, তাই জন্য কি হচ্ছে, ক্রিয়াটা কি হয়ে গেছে, মেরেছিল ছিল, সেটা মেরেছিল নেই, কি হয়ে গেছে, মারা হয়েছিল। সেজন্য বলছে ক্রিয়া কর্মের অনুসারী হয়, মানে ক্রিয়াটা তখন কি হয়ে যায়, কর্ম আছে তো, কর্ম প্রধান আছে তো, তাই জন্য সেই অনুযায়ী ক্রিয়াটা হবে। মেরেছিল থেকে মারা হয়েছিল, যেমন ওটা আমি লিখে দিচ্ছি, দুটো উদাহরণই লিখছি। একটা লিখছি প্রথমটা, রাহুল দ্বারা একটি বাঘ মারা হয়েছিল। মারা হয়েছিল। ঠিক আছে, এখানে কি হয়েছে, যে বাঘটা বেশি গুরুত্ব পাচ্ছে এই বাক্যে। ঠিক আছে, বাঘটা
কি হয়েছে, মারা হয়েছিল, সেই অনুযায়ী যেহেতু বাঘ গুরুত্ব পাচ্ছে তাই জন্য কি হয়েছে, ক্রিয়াটা কি হয়ে গেছে, মারা হয়েছিল হয়ে গেছে। তাই জন্য এটা কি বলে, এইভাবে যে বাক্যটা বলা হবে সেটাকে বলা হয় কর্মবাচ্য। যেমন আরেকটা দিচ্ছি উদাহরণ, রমা দ্বারা বইটি পড়া হয়েছিল। রমা দ্বারা বইটি পড়া হয়েছিল। এবার কেউ যদি এটাকে কর্তৃবাচ্যে বলে তখন কি বলবে, রমা বইটি পড়েছিল, তখন কি হবে, ক্রিয়াটা পড়েছিল হবে। কিন্তু আমি কিভাবে বলছি, আমি বলছি কর্মবাচ্যে, তাই জন্যই বলছি রমা দ্বারা বইটি পড়া হয়েছিল। তাহলে বইটি, বইটি হলো এখানে কর্ম, ঠিক আছে, যে তাহলে কর্ম যখন এখানে প্রধান হয়েছে তাই জন্য আমি আর পড়েছিল এই ক্রিয়াটা লিখছি না, কর্মের মতো করে লিখছি, পড়া হয়েছিল, কর্মকে ইম্পর্টেন্স দিয়ে, কর্মের মতো করে না, কথাটা হবে কর্মকে প্রাধান্য দিয়ে আমি ক্রিয়াটাকে সেইভাবে লিখছি, পড়া হয়েছিল। ঠিক আছে, তাহলে এই মিলে গেল আমার যে সংজ্ঞাটা আমি লিখলাম, যে বাক্যে কর্ম প্রাধান্য পায় অর্থাৎ কর্ম প্রধান হয় এবং ক্রিয়া কর্মের অনুসারী হয়, মানে ক্রিয়াটা কি হবে, কর্মকে অনুসরণ করে হবে, কর্মের অনুসারী হয়, তাকে কর্মবাচ্য বলা হয়। যেমন আগে একটা উদাহরণ দিয়েছি, আর এখানে কি দেখলাম, রমা দ্বারা বইটি পড়া হয়েছিল। এটাকেই যদি বলা হয় যে তুমি কর্তৃবাচ্যে রূপান্তর করো, তখন কি বলতে হবে, রমা বইটি পড়েছিল, তাই তো। এবার যে যেভাবে বলবে তার বাচনভঙ্গি অনুসারে বাচ্য সেইভাবে নির্ণয় হবে। বুঝতে পেরেছো কর্মবাচ্য? বোঝা গেলে একটু হ্যান্ডস আপ করো। ওকে, ঠিক আছে। এরপর কিন্তু আমি রূপান্তর যখন করব তোমাদেরকে জিজ্ঞেস করব, তোমরা নিজেরা বলবে আমাকে। এরপর 3 নম্বরে আসছে, কি লিখেছিলাম আমরা তখন, ভাব বাচ্য। ভাব বাচ্য। এবার ভাব বাচ্যে কি হচ্ছে, ভাব বাচ্যে কর্তা প্রাধান্য পায় না, কর্তা আছে কিন্তু কর্তা সেখানে প্রাধান্য পাচ্ছেই না। কে প্রাধান্য পাচ্ছে, কর্ম এবং ক্রিয়া, কর্ম এবং ক্রিয়া এই দুটোই কিন্তু এখানে প্রাধান্য পাচ্ছে। যেমন আগে উদাহরণটা লিখি তারপর বলছি, যে বাক্যে যে বাক্যে কর্তা প্রাধান্য পায় না, থাকছে বোর্ডের মধ্যে লেখাটা, চলে গেছে বেশি কোনায়, যে বাক্যে কর্তা প্রাধান্য পায় না, কমা কর্ম
ও ক্রিয়া, কর্ম ও ক্রিয়া প্রাধান্য পায় তাকে ভাববাচ্য বলে। তাহলে এখানে আমরা কি দেখছি, কর্ম, এখানে কর্ম এবং ক্রিয়া এই দুটোই প্রধান, কর্তা এখানে প্রধান নয়। ঠিক আছে, কর্ম এবং ক্রিয়া এই দুটোকে, তার আগে আমরা কি দেখেছি, প্রথমে আমরা দেখেছি কর্তা প্রধান, তারপরে আমরা দেখেছি পরের বাচ্চা কর্ম বাচ্চা, আমরা দেখেছি কর্ম প্রধান। এখানে কি প্রধান, কর্ম এবং ক্রিয়া এই দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ, এই দুটোই প্রধান, তাই জন্য এটাকে বলা হচ্ছে ভাব বাচ্য। উদাহরণ লিখতে পারি একটা আমরা, উদাহরণ, তাদের তাদের খাওয়া দাওয়া হচ্ছে। ঠিক আছে, এখানে কর্তা হলো তাদের, ঠিক আছে, এখানে কর্তাকে মানে তারা খাওয়া দাওয়া করছে সেভাবে বললে, ওইভাবে বললে যদি আমি কর্তৃবাচ্যে বলি তাহলে বলতে পারবো তারা খাওয়া দাওয়া করছে, কিন্তু ভাব বাচ্চে বললে আমরা কি বলবো, তাদের খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া দাওয়া হলো কর্ম আর হচ্ছে এটা হলো ক্রিয়া। ঠিক আছে, তাহলে এখানে কর্ম এবং ক্রিয়া এই দুটোই কিন্তু প্রধান, এটা সেরকম প্রধান নয়, এই তাদের এটা প্রধান নয়, প্রধান হচ্ছে খাওয়া দাওয়া আর হচ্ছে। তাহলে এটাই হলো ভাববাচ্য। যখন আমরা এইভাবে বলবো তখন সেটাকে বলা হয়, এই স্টাইলটাকে বলা হয় ভাববাচ্য। ঠিক আছে, এবার আমরা যেটা আমাদের পরীক্ষায় আসবে সেটা হলো বাচ্য পরিবর্তন। বাচ্য পরিবর্তন করা, কোনটাকে কি বাচ্য বলে আমি বলে দিলাম, এবার সেই অনুযায়ী আমাদের বাচ্য পরিবর্তন করতে হবে। যদি দেওয়া থাকে বাক্যটা কর্মবাচ্যে, তাহলে আমাদেরকে কি করতে হবে, দেখতে হবে কর্তাটা কি আছে এবং কর্তাটাকে তখন কি করতে হবে, প্রাধান্য দিতে হবে, সেইভাবে একটা বাক্য লিখতে হবে যেখানে কর্তা প্রধান হচ্ছে, সেইভাবে বাক্যটাকে সাজাতে হবে। বলার স্টাইলটা, বাক্যের অর্থ কিন্তু একই রাখতে হবে, বাক্যের অর্থ এবং বাক্যের কাল মানে টেন্স, মানে যেই কালে আছে, বর্তমান কালে হলে তোমার বাক্যটাও বর্তমান কালেই লিখতে হবে, অতীত কাল হলেও অতীত কালেই লিখতে হবে, সবকিছু একই থাকবে, শুধু বলার ধরনটা পাল্টে যাবে। বাচ্য পরিবর্তন, প্রথমে আমি কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন কিছু উদাহরণ দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, কর্তৃ থেকে কর্ম, ঠিক আছে, কর্তৃ থেকে কর্মবাচ্যে পরিবর্তন, যেমন প্রবীর প্রবীর একটি ছবি আঁকছে। প্রবীর একটি ছবি আঁকছে।
ঠিক আছে, তাহলে এই যে কর্তাকে, এই বাক্যে কর্তা হলো প্রবীর, ও হলো কর্তা। আর ছবি, এই একটি যে ছবি, এই একটি ছবি হলো কর্ম, ছবি হলো কর্ম। ঠিক আছে, আর ক্রিয়া কি? ক্রিয়া হলো আঁকছে। আঁকছে এটা হলো ক্রিয়া। তাহলে যে তার জন্য এটা কি হয়েছে? কর্তৃবাচ্য হয়েছে, কারণ এখানে কর্তা প্রধান আছে, কর্তা প্রধান, তাই এটি কর্তৃবাচ্য হয়েছে। এটাকে যদি আমি কর্মবাচ্যে লিখি তাহলে কি করব? কর্মবাচ্যে লিখতে গেলে তখন আমাকে কি করতে হবে? ছবিটাকে প্রাধান্য দিতে হবে বাক্যের মধ্যে। ঠিক আছে, ছবি প্রাধান্য, সেই অনুসারে আঁকছে যে ক্রিয়াটা আছে সেটাকে পরিবর্তন করতে হবে। তাহলে কি লিখবো? প্রবীরের দ্বারা প্রবীরের দ্বারা একটি ছবি একটি ছবি আঁকা হচ্ছে বা অঙ্কিত হচ্ছেও লিখতে পারি, সবচেয়ে সুন্দরভাবে বললে বলে অঙ্কিত হচ্ছে। তাহলে প্রবীরের দ্বারা একটি ছবি আঁকা হচ্ছে, কি ছিল? আঁকছে, হয়ে গেছে কি? আঁকা হচ্ছে। একটি ছবি কর্ম একই আছে, কর্মটা এখানে এই বাক্যে প্রধান হয়ে গেছে। আর যেহেতু এটাকে আমি কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে নিচ্ছি, তাই জন্য কি হচ্ছে? এই যে দ্বারা, ঠিক আছে, দ্বারা একটা অনুসর্গ এখানে আমরা ব্যবহার করছি। দ্বারা, দিয়া, কর্তৃক, এই অনুসর্গগুলো চলে আসবে, অ্যাড হবে। যখন আমরা কর্তৃ থেকে কর্মতে রূপান্তর করব তখন এরকম দ্বারা কি কি আছে, কি কি আসে এরকম, এখানে তো আমরা লিখেছি দ্বারা, এছাড়াও ব্যবহার করা হয় দ্বারা, দিয়া, কর্তৃক, একই অর্থ এগুলোর। দ্বারা, দিয়া, এখানে আমরা প্রবীরের কর্তৃকও লিখতে পারতাম যে প্রবীরের কর্তৃক একটি ছবি আঁকা হচ্ছে। তাহলে এই অনুসর্গগুলো আমরা ব্যবহার করব যখন আমরা কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তর করব। এবং প্রবীর, এটা কি ছিল? একটা শূন্য বিভক্তি ছিল, প্রবীরের সঙ্গে আর কোনো বিভক্তি নেই। কিন্তু যখনই আমরা কর্মবাচ্যে রূপান্তর করি তখন কি হয়ে যায়? প্রবীরের এর বিভক্তি চলে আসে। এরকম র, এর, এই ধরনের বিভক্তি কর্তার সঙ্গে যুক্ত হয়, র বিভক্তি অথবা এর বিভক্তি। ঠিক আছে, এই বিভক্তিগুলো, এগুলো বিভক্তি বলে এগুলিকে। এই বিভক্তিগুলো কর্তার সঙ্গে বসে যায়। যেমন প্রথমে আমরা বলেছিলাম রাহুল, তারপর যখন চেঞ্জ করলাম রাহুলের দ্বারা, তখন এর বিভক্তি যুক্ত হয়েছিল রাহুলের সাথে। এরকম যে নামটা আছে, যে কর্তা আছে, তার সঙ্গে র, এর, এই বিভক্তিগুলো চলে আসে। এগুলো কিন্তু সব হলো রূপান্তর করার বা পরিবর্তন করার এক একটা বৈশিষ্ট্য। এগুলো জানতে হবে যে প্রবীরের দ্বারা, এই যে দ্বারা উপসর্গ এসছে, অনুসর্গ এসছে, দ্বারা, দিয়া, কর্তৃক, এগুলোকে বলা হয় অনুসর্গ। এই অনুসর্গগুলো চলে আসবে বাক্যের মধ্যে এবং কর্তার সঙ্গে কি আসবে? র, এর, এই বিভক্তিগুলো যুক্ত হয়ে যাবে। আবার যখন ধরো শুধু এই বাক্যটা দেওয়া আছে তোমার সামনে, তোমাকে কর্তৃবাচ্যে রূপান্তর করতে হচ্ছে, তখন কিন্তু এই বিভক্তিগুলো আর থাকবে না, এই বিভক্তিটাও থাকবে না, এই অনুসর্গটাও থাকবে না, এটাও উঠে যাবে। উঠে তখন প্রবীর শূন্য বিভক্তি, শূন্য বিভক্তি মানে কোনো বিভক্তি নেই এর সঙ্গে, শূন্য বিভক্তি হয়ে যাবে। ঠিক আছে, এবং দ্বারা অনুসর্গটা উঠে যাবে এবং ক্রিয়াটা হয়ে যাবে আঁকছে, আঁকা হচ্ছে, ক্রিয়া থেকে হয়ে যাবে আঁকছে। এবার আমি আরেকটা বাক্য দিচ্ছি, এটা তোমরা নিজেরা চেষ্টা করবে করার, সোজাই দেব। আচ্ছা, আমি কর্ম কর্তৃবাচ্যটা এখনো পড়াইনি, হ্যাঁ পড়াবো আমি ওটা।
আগে ভাব বাচ্চ অব্দি রূপান্তর গুলো করে নি, একদম পরে আমি ওটাও করিয়ে দেবো। আচ্ছা, আরেকটা বাক্য দিচ্ছি, সোজা দেখে দিই, সোজা দেখে দিই। আমি একটি চিঠি লিখছিলাম। আমি একটি চিঠি লিখছিলাম, এটা কি আছে? এটা কর্তৃবাচ্যে আছে। আমি একটি চিঠি লিখছিলাম, কর্তৃবাচ্যে আছে, এটাকে আমাকে কর্মবাচ্যে রূপান্তর করতে হবে। কিভাবে করব, কে বলবে? আমি একটি চিঠি লিখছিলাম, এটা কর্মবাচ্যে কি হবে? কেউ বলো, তোমরা কেউ বলো, তাহলে আমি বুঝতে পারবো যে আমার পড়ানোটা হচ্ছে, বুঝতে পারছো তোমরা? কেউ বলবে? এতগুলো স্কুল আছো সামনে। রমেশ, রমেশ স্কুল, বলবে কিছু? পারবে এটা করতে? পারলে বলো, মাইক নেই। কি হবে এটা? আমি একটি চিঠি লিখছিলাম, কি হবে একটু বলো কেউ? কেউ কথা বলবে না। এখানে অনঙ্গমোহিনী স্কুল আছে, মেলাঘর আছে, রমেশ আছে, নলছড় আছে, অনেকগুলো স্কুল আছে, কেউ কোনো রেসপন্স করছো না। বুঝতে পেরেছো কি? বুঝতে পেরেছো? পারলে একটু হাত তোলো। বুঝতে পারলে, এই অবধি যে যা যা পড়িয়েছি বুঝতে পেরেছো? তাহলে বলো, বুঝতে পারলে বলো কি হবে। আমি একটি চিঠি লিখছিলাম। ম্যাম বুঝছি না। বোঝনি? না ম্যাম, নো। কোন জায়গাটা বুঝতে পারোনি? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য তিনটেই বুঝতে পারোনি? অল ম্যাম। তোমরা কি আচ্ছা, তোমরা কি পরে জয়েন করেছো? আচ্ছা, আমি তাহলে আরেকবার বলে দিচ্ছি। কর্তৃবাচ্য হলো যেখানে কর্তা প্রাধান্য পায়, অর্থাৎ আমি এখানে কর্তা। কর্তা মানে কে? কর্তা মানে যে কাজটা করছে। বাক্যের মধ্যে আমি এদিকে দাঁড়াই, তাহলে পুরো বাক্যটা দেখতে পাবো। যে কাজটা করছে সে হলো কর্তা। যেমন আমি একটি চিঠি লিখছিলাম, বা রাম বই পড়ে, বা শ্যাম স্কুলে যায়। এখানে আমি, রাম, শ্যাম, বা যদু বাংলা পড়ছে, শ্যাম ভাত খাচ্ছে, এই সবগুলোর মধ্যে কি আছে? এই যে আমি, রাম, শ্যাম, যদু, মধু যাই আছে, ওরা সবাই কি করছে? কাজ করছে, তাই জন্য ওরা হলো কর্তা। তো যখন একটা বাক্যের মধ্যে কর্তা প্রধান হয়, তখন তাকে বলা হয়, সেই বলার যে ধরনটা, বাচ্য মানে হলো বাক্যটাকে বলার প্রকাশভঙ্গি, তো সেই যে বলার ধরনটা যেখানে আমরা কর্তাকে প্রাধান্য দিচ্ছি, সেটা হলো কর্তৃবাচ্য। এরপর আসছে কর্মবাচ্য। বাচ্য চার প্রকার, কর্তৃবাচ্য বুঝে দিলাম। কর্মবাচ্য, কর্মবাচ্য হলো যেখানে কি হচ্ছে, প্রথমে বলছিল আমি একটি চিঠি লিখছিলাম, এটা দিয়ে আমি বোঝাচ্ছি আমি একটি চিঠি লিখছিলাম, এটা যদি আমি কর্মবাচ্যে লিখি তখন কি হয়ে যাবে? আমার দ্বারা একটি চিঠি আমার দ্বারা
একটি চিঠি লেখা হয়েছিল। আমার দ্বারা একটি চিঠি লেখা হয়েছিল। ঠিক আছে, এখানে কি হচ্ছে, এটা হলো কর্মবাচ্যে আর এটা এটা হলো কর্তৃবাচ্যে। এখানে চিঠি, এই যে চিঠি, এটা কর্ম, এই বাক্যে কর্ম কি, চিঠি। এই চিঠিটা প্রধান হয়ে গেছে, চিঠি প্রাধান্য পেয়েছে, অর্থাৎ যে বাক্যে মানে কর্ম, চিঠি না, চিঠিটা হলো কর্ম, যে বাক্যে কর্ম প্রাধান্য পায়। ঠিক আছে, এখানে উদাহরণ যেমন কর্ম, এখানে কি চিঠি, যে বাক্যে কর্ম প্রাধান্য পায়। আর ক্রিয়াটা কি হবে, ক্রিয়া মানে হলো যে লেখা হয়েছিল, এটা কি হবে, ওই কর্ম যেহেতু প্রাধান্য পেয়েছে তাই ক্রিয়াটাও সেটার অনুসরণ করে লেখা হবে। এখানে কিন্তু আমি লিখিনি আমার দ্বারা একটি চিঠি লিখছিলাম, আগে কি ছিল, লিখছিলাম। লিখছিলামটা কেন লিখেছি, কারণ এখানে আমি মানে এখানে কর্তা প্রধান ছিল, তাই ছিল ক্রিয়াটা লিখছিলাম। কিন্তু যখন আমি কর্মবাচ্যে করব তখন যেহেতু কর্ম প্রধান হয়ে যাবে, তাই ক্রিয়াটা কি হয়ে গেছে, লেখা হয়েছিল, এভাবে পরিবর্তন হয়ে গেছে। এবং যখন কর্মবাচ্যে রূপান্তরিত হবে তখন এই যে দ্বারা, এই দ্বারা অনুসর্গটা এখানে চলে আসবে, ব্যবহার করা হবে। কি কি অনুসর্গ ব্যবহার করা হয়, এরকম দ্বারা একটা তো আছেই, এছাড়া আছে দিয়া, এছাড়া আছে কর্তৃক। এই অনুসর্গগুলো ব্যবহার করা হয় যখন কর্মবাচ্যে আমরা বাক্যটাকে প্রকাশ করি। আর কি হয়, আর যে কর্তা আছে, যেখানে আমি আছে, এটা কি হয়ে গেছে, আমার। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেখতে পাই, র, এর, এই ধরনের বিভক্তি চিহ্নগুলো কর্তার সঙ্গে বসে যায়। তাহলে এইভাবে কর্তৃ থেকে আমরা কর্মবাচ্যে রূপান্তরিত করি। আর ভাববাচ্য, যারা আগে ক্লাস পরে জয়েন করেছো, ভাববাচ্য হলো, আমি লিখে দিয়েছিলাম, ভাববাচ্য হলো যেখানে কর্ম আর ক্রিয়া প্রধান হবে, কর্তা প্রধান থাকবে না। যেমন তাদের খাওয়া দাওয়া হয়েছিল, খাওয়া দাওয়া হয়েছিল, এই দুটো এখানে প্রধান, কর্ম এবং ক্রিয়া এখানে প্রধান, কর্তা এখানে প্রধান না। যে কাজটা করছে, যিনি কাজটা করছেন তিনি প্রধান নয়। ঠিক আছে, যে কাজটা করা হচ্ছে এবং ক্রিয়াটা সেটা প্রধান, যিনি কাজ করছেন সেই কর্তা কিন্তু ভাববাচ্যে প্রধান হয় না। আচ্ছা, এবার আরেকটা উদাহরণ দিচ্ছি কর্তৃ থেকে কর্মেই রূপান্তরের। ভগবান তোমার মঙ্গল করুক। ঠিক আছে, ভগবান তোমার মঙ্গল করুক, এটা কিসে আছে, এটা কর্তৃবাচ্যে আছে, এটা কর্তৃবাচ্যে আছে, এটা কর্মবাচ্যে আমরা রূপান্তরিত করব, চেঞ্জ করব বলার স্টাইলটাকে। ভগবান তোমার মঙ্গল করুক এভাবে যেমন বলা যায়, আবার কর্তৃবাচ্যে কিভাবে বলা যায়, ভগবানের কর্তৃক বা ভগবানের দ্বারা। কেউ কিছু বললে, ভগবানের কর্তৃক তোমার মঙ্গল হোক।
ঠিক আছে, এটা যখন আমরা কর্তৃবাচ্যে লিখবো তখন কিভাবে লিখবো, ভগবানের কর্তৃক বা ভগবানের দ্বারাও লিখতে পারো, ভগবানের দ্বারা তোমার মঙ্গল হোক। তাহলে এখানে মঙ্গল করুক ছিল, যেহেতু ভগবান এখানে মেইন ছিল, কর্তা এখানে ভগবান, তাই জন্য কর্তা এখানে প্রধান ছিল, তাই জন্য কি হয়েছিল, মঙ্গল করুক। ক্রিয়াটা কিরকম ছিল, করুক। কিন্তু তারপর কি হয়েছে, এখানে ভগবান অর্থাৎ কর্তা কি হয়েছে, প্রাধান্য পায়নি, কি প্রাধান্য পেয়েছে, মঙ্গল, তোমার মঙ্গল আর হোক। যে হোক হয়ে গেছে, করুক থেকে কি হয়ে গেছে, হোক হয়ে গেছে, তখন এটা কি হয়ে গেল, কর্তৃবাচ্য হয়ে গেল। মানে একই অর্থ, দুটোরই এক অর্থ, এই বাক্যটারও যা অর্থ এই বাক্যটারও কিন্তু একই অর্থ, অর্থ কিন্তু পরিবর্তন হয়নি, অর্থ একই আছে, শুধু কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে বাক্য বলার ধরনটা, প্রথমটা কর্তৃবাচ্য এবং পরেরটা কর্মবাচ্য।